উচ্চ মাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টারের তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এবারে যে ফাইনাল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষাটি হবে, সেখানে তোমাদের সম্পূর্ণ 40 নম্বরের পরীক্ষা হবে। তো সেই 40 নম্বর পরীক্ষায় প্রত্যেকটা কিন্তু বড় প্রশ্ন থাকবে, অর্থাৎ ৫ নম্বরের প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা সবচাইতে বেশি, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কাজেই যারা উচ্চ মাধ্যমিক ২০২৬-এর চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং পারলে অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে নাও ও পরীক্ষার আগে তোমরা সঠিকভাবে এগুলিকে প্র্যাকটিস শুরু করে দাও। তো কী কী প্রশ্ন পড়তে হবে তোমাদের দেখো তোমরা চ্যাপ্টার ওয়াইজ আমি একদম দিয়ে দিয়েছি। তবে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, যেহেতু এইবার তোমাদের নতুন সিলেবাসে নতুন প্রশ্নের প্যাটার্নে তোমাদের পরীক্ষা হচ্ছে, তাই গত বছরের বা বিগত বছরের কোনো প্রশ্ন পাওয়া যায়নি। তো সেহেতু তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন সংখ্যা অর্থাৎ সাজেশনের প্রশ্নের সংখ্যা কিন্তু একটু হলেও তোমাদের বেশি পড়তে হবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে হলুদ পড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এই গল্পগুলো থেকে তোমাদের একটা প্রশ্ন করতে হবে, ঠিক আছে? নম্বর থাকবে 5, এবং সেক্ষেত্রেও তোমাদের দেখো 150 শব্দে, 150 শব্দে অর্থাৎ 150 শব্দে তোমাদেরকে লিখতে হবে। তো তোমরা কমপক্ষে ধরে রাখতে পারো যে 1 পেজের বেশি অর্থাৎ প্রায় 1.5 পেজের কাছাকাছি তোমাদের কিন্তু এক একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে? তো প্রথম অধ্যায় হলুদ পড়া। হলুদ পড়া থেকে দেখো কী কী প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে যে ছোট গল্প হিসাবে হলুদ পড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন করবে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। ৩ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্প অবলম্বনে কুঞ্জ চরিত্রটি বিশ্লেষণ করো। ৪ নম্বর প্রশ্ন হলুদ পড়া গল্প অবলম্বনে নবীন চরিত্রটির পরিচয় দাও। ৫ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পটি একটি অতি প্রকৃত গল্প না কুসংস্কারে আচ্ছন্ন মানুষের স্বাভাবিক পরিণতি আলোচনা করো। চলে যাব পরবর্তী প্রশ্ন। ৬ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে হলুদ পড়া গল্পে গ্রাম বাংলার সমাজচিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে যে একটু খানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মূর্ছে যায়। এই বক্তব্য থেকে গ্রাম সমাজের কোন জীবন সত্যের প্রকাশ ঘটেছে বুঝিয়ে দাও। ৭ নম্বর প্রশ্ন সে বছর কার্তিক মাসের মাঝামাঝি ৩ দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। কারা খুন হলো, কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল? এটা তোমার ২+৩ থাকতে পারে। এই প্রশ্নটাকে আবার তোমাদের ঘুরিয়ে এভাবেও দিতে পারে যে মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। হলুদ পড়া গল্পে কোন ঘটনাকে কেন্দ্র করে বিস্ময় ও কৌতূহল উৎপন্ন হয়েছিল? ৮ নম্বর প্রশ্ন আমায় মেরো না, কে কখন এমন আরতি প্রকাশ করেছিল? সাথে করবে তার এমন আরতির কারণ কী? ৯ নম্বর প্রশ্ন করবে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি। বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তার জীবনের কোন সত্যটিকে লেখক তুলে ধরেছেন, ঠিক আছে? এটা তুলে ধরেছেন হবে এখানে। ১০ নম্বর ১০ নম্বরটা হচ্ছে হলুদ পড়া গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এটা প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম, এই দুটো প্রশ্ন কিন্তু সেম উত্তর হবে, ঠিক আছে? একই উত্তর হবে ১ নম্বর এবং ১০ নম্বর প্রশ্নটা। তো মোটামুটি তোমাদের এই ১০টা প্রশ্ন তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাও এই অধ্যায় থেকে। আশা করি কমন তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী অধ্যায় হচ্ছে হারুন সালেমের মাসি, যেটা মহাশ্বেতা দেবীর লেখা। এখান থেকেও তোমাদের মোটামুটি 10টা প্রশ্ন আছে। কী কী প্রশ্ন আছে? প্রথম, এইসব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। তো গৌরবীর বড় কষ্ট হয় কেন? তার রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ কী? ২ নম্বর প্রশ্ন কী ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই তো ও ভোলে না। কী কারণে নিবারণের প্রতিহিংসা? সে কীভাবে প্রতিহিংসা মিটিয়েছিল? এই প্রশ্নটাকে ঘুরিয়ে আবার এভাবেও দিতে পারে যে বাপ ছেলেতে খুব বেঁধেছিল। কী নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল? সাথে থাকবে ভবিষ্যতে তার পরিণাম কী হয়েছিল? এরপর দেখো ৩ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বড় দুঃখ হলো গৌরবীর। গৌরবীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। সাথে করবে তার দুঃখ হলো কেন? ৪ নম্বর প্রশ্ন তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবীর? স্বর্গ সম্পর্কে এইরূপ প্রশ্ন তার মনে জাগত কেন? ৫ নম্বর প্রশ্ন এখন ওর হারার মার ওপর রাগ হলো, গৌরবীর রাগের কারণ ব্যক্ত করো। চলে যাবো পরবর্তী ৬ নম্বর প্রশ্ন। দেখো এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে তোমাদের এই ৫ নম্বর যে প্রশ্নটা আমি বললাম, সেই প্রশ্নটাকে ঘুরিয়ে কিন্তু এভাবেও দিতে পারে যে খুব রাগ হতে লাগলো গৌরবীর। গৌরবীর রাগ হলো কেন? সেই রাগ বেশিক্ষণ স্থায়ী না হওয়ার কারণ কী? এইটাকেই আবার এভাবেও ঘুরিয়ে দিতে পারে যে এখন জাত বা কেমন করে থাকে, ধর্মের বা কী হয়?
গৌরবীর এমন ভাবনার কারণ ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু এক, ঘুরিয়ে নানানভাবে প্রশ্নটিকে দিতে পারে। 6 নম্বর প্রশ্ন দেখো, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, উক্তিটির মধ্য দিয়ে বক্তার মনোভাব ব্যক্ত করো। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ, কোন পরিপ্রেক্ষিতে উদ্দিষ্ট ব্যক্তির নিজেকে প্রয়োজনীয় মনে হলো, সাথে করবে এমন মনে হওয়ার কারণ লেখো। 17 নম্বর প্রশ্ন, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে আবার এভাবেও দিতে পারে যে হারুন সালেমের মাসি গল্প অনুসারে গৌরবীর মাতৃসত্তার পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। 8 নম্বর প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্পের গৌরবী চরিত্রটি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্পের নিবারণ চরিত্রটি বৈশিষ্ট্য আলোচনা করো। লাস্ট প্রশ্ন অর্থাৎ 10 নম্বর, কি বিপদ কি বিপদ, ওর নিজের বলতে কেউ নেই, কে কোন বিপদের কথা ভেবেছে, যাকে কেন্দ্র করে বিপদের কথা ভেবেছে তার কি অবস্থা, তার কি ব্যবস্থা সে করেছিল। ঠিক আছে, এই 10টা প্রশ্ন তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাও। হারুন সালেমের মাসি থেকে আশা করি কমন পাওয়ার যাবে, অনেকটা সম্ভাবনা রয়েছে। প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এক্ষেত্রে তোমাদের কিন্তু 150 অর্থাৎ 150 শব্দে লিখতে হচ্ছে কবিতা থেকে, এবং সেক্ষেত্রে তোমাদের 5 নম্বর থাকছে। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেখান থেকে কী কী প্রশ্ন করবে দেখে নাও। প্রথম প্রশ্ন করবে যে প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। সম্পূর্ণ 5 নম্বর থাকছে এই প্রশ্নটাতে। এরপর তোমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন, সাথে বলেছে মন্তব্যটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, নিত্য যথা তুমি সর্ব চিন্তা আনন্দের নেতা, এই নেতাকে উদ্দেশ্য করে কবি কি প্রার্থনা করেছেন, এখানে কবির যে ঈশ্বরবোধের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের এই সেই স্বর্গে করো জাগরিত, কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন, মন্তব্যটি বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা করলেই কিন্তু কবিতা থেকে মোটামুটি অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু উত্তর দেওয়া যায়। তাহলে 5 নম্বর তোমাদের এই প্রার্থনা কবিতা থেকে তোমাদের 5টি প্রশ্ন আমি দিলাম। এরপর হচ্ছে তিমির হননের গান, জীবনানন্দ দাশের লেখা, সেখান থেকে কী কী প্রশ্ন করবে দেখে নাও। প্রথম, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন। ঠিক আছে, 2+3 থাকছে। 7 দাগের প্রশ্ন মানে তোমাদের পরবর্তী প্রশ্ন এই অধ্যায়ের, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, কোন রীতির কথা কবি বলতে চেয়েছেন, তাকে মৃতের চোখের মতো বলা হয়েছে কেন। পরবর্তী প্রশ্ন, তিমির হননের গান কবিতার মাধ্যমে কবি সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন, এখানে কবিসত্তার প্রকাশ ঘটেছে কিভাবে, লেখো। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। 2+3 থাকছে এই প্রশ্নটিতে। পরবর্তী হচ্ছে প্রশ্ন যে সূর্যলোক নেই তবু সূর্যলোক মনোরম মনে হলে হাসি, সূর্যলোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন, মন্তব্যটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, এরপর পরবর্তী অধ্যায় হচ্ছে তোমার কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, সেখান থেকে কী কী প্রশ্ন পড়বে দেখো। প্রথম, একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। আচ্ছা, তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখি, যে অধ্যায়গুলিতে তোমাদের অপশন থাকছে সেই অধ্যায়গুলি তোমরা বাদ দিয়ে দিতে পারো। এবার যেহেতু আমি জানতে পারছি না যে কার কোন অধ্যায়টা বাদ দিচ্ছ, অর্থাৎ কে কোন অধ্যায়টা বাদ দিচ্ছ, সেই জন্য আমি প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি। তো যারা কোনো একটা অধ্যায় বাদ দিয়ে যেতে চাও তারা যেতে পারো, সেই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে না। ঠিক আছে, তো দেখো, তো কোন ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল, রাস্তায় পা দিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছিল। 2+3 এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে যে ছেলেটা দেখে আসতে গেল, ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল, তার পরিণাম কি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষায় এবং তার করুণ পরিণতির আলোকে কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো। এরপর প্রশ্ন, মৃত্যুর পাশ, দেখো এখান থেকে আমি 3টি প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, বলছে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না, ছেলেটি কোথায় গিয়েছিল, বাবা বাড়ি ফিরলেও ছেলে ফিরল না কেন। আচ্ছা, এরপর যাব পরবর্তী অধ্যায়, এখানেও কিন্তু তোমাদের 150 শব্দ লিখতে হবে এবং নম্বর থাকবে তোমাদের 5। ঠিক আছে, তো নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, কী কী প্রশ্ন আছে এখান থেকে আমরা দেখে নেব একের পর এক। প্রথম প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য।
প্রশ্ন হচ্ছে যে বক্তার এই যে কথাটি বলেছেন সেই কথার তাৎপর্য আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন, না রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটিকে ঘুরিয়ে আবার এভাবেও দিতে পারে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেছো রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরা হাতির সোয়া লাখ, উক্তিটির আলোকের রজনী চরিত্রটি বিশ্লেষণ করো। চলে যাব পরবর্তী প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। অথবা দিয়ে এই প্রশ্নটিকে ঘুরিয়ে এভাবেও আসতে পারে যে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ উক্তিটি কে করেছিলেন, এই অপমৃত্যু কীভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন। চলে যাব পরবর্তী প্রশ্ন ৪ নম্বর, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা, বক্তার এই মনোভাবের কারণ কি। প্রশ্নটাকে আবার এভাবেও দিতে পারে যে তোমার ওই পাবলিক কাউকে বিশ্বাস করি না, বক্তার বিশ্বাস না করার কারণ কি। ৫ নম্বর প্রশ্ন, আপনার মতো লোকের এত দুঃখ, কে কাকে কথা বলেছে, উদ্দিষ্ট ব্যক্তির দুঃখের বর্ণনা দাও। ৬ নম্বর প্রশ্ন করবে, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন, সাথে করবে বক্তা কিভাবে জীবনের এই সত্যে উপনীত হলেন তার নাটক অনুসরণে লেখো। ৭ নম্বর প্রশ্ন তুমি করবে যে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, উক্তির তাৎপর্য লেখো। ৮ নম্বর প্রশ্ন, ওরই মধ্যে কোথাও যেন আগুন লুকিয়েছিল, কোন প্রসঙ্গে কে কথা বলেছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। প্রশ্নটিকে ঘুরিয়ে আবার এভাবেও দিতে পারে যে একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার, বক্তা মেয়েটি রূপের যে বর্ণনা দিয়েছেন তা লেখো, প্রেমের পরিণতি কী হয়েছিল। এভাবেও দিতে পারে যে সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে, মেয়েটির সম্পর্কে বক্তার অনুভূতির পরিচয় দিয়ে বক্তার ঘটনার পরিণতি কী হয়েছিল লেখো। ঠিক আছে। ৯ নম্বর প্রশ্ন করবে যে ধু ধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেন একা, যেমন সঙ্গীহীন তেমনই অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের একাকিত্ব ও নিঃসঙ্গতার মেয়ে করুণ ছবি নানা রঙের দিন নাটকে ফুটে উঠেছে, তা লেখো। এটা যে হবে, ঠিক আছে, যে করুণ ছবি নানা রঙের দিনে ফুটে উঠেছে তা লেখো। ১০ নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, বক্তা কাকে কথা বলেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাব ডাকঘর। ডাকঘর থেকে প্রশ্ন তোমাদের আসবেই, যে কোনো দুটি প্রশ্ন করতে হবে এই অংশগুলো থেকে, এবং সেখানে তোমাদের ৫ করে মোট ১০ নম্বর থাকছে। ঠিক আছে। ডাকঘর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এখান থেকেও কিন্তু তোমাদের অনেকগুলি প্রশ্ন করতে হবে, মোটামুটি ১২টা প্রশ্ন এই ক্ষেত্রে তোমাদের করতে হচ্ছে। তো কী কী প্রশ্ন করবে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন তোমরা করবে যে কীভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো, ডাকঘর নাটক অবলম্বনে নিজের ভাষায় বিশ্লেষণ করো। ২ নম্বর করবে ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন, অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। ৩ নম্বর করবে ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কীরূপ লাগে তার নিজের ভাষায় বর্ণনা করো, অথবা অমল চরিত্র, ঠিক আছে, অমলের চরিত্রটা করবে। ৪ নম্বর করবে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার। ঠিক আছে। ৫ নম্বর প্রশ্ন করবে আমার কি দাঁড়াবার জো আছে, বেলা বয়ে যায় যে, বক্তা দাঁড়াবার জো নেই কেন, পরবর্তী কথোপকথনের অমলের সঙ্গে তার যেরূপ সখ্য স্থাপন হতে দেখা গিয়েছিল তার পরিচয় দাও। ৬ নম্বর প্রশ্ন, মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি, এর থেকে বক্তার মানসিকতার কি পরিচয় পাওয়া যায়। তারপর প্রশ্ন, শীঘ্রই যাতে রাজার চিঠি তোমাদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি, বক্তা কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন, এখানে কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসবে, ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ, মন্তব্যটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। এরপর হচ্ছে ৭ নম্বর প্রশ্ন, ডাকঘর নাটক অনুসরণে দইওয়ালার গ্রামের পরিচয় দাও, তেমন একটা ইম্পর্টেন্ট না, তাও একটুখানি দেখে রাখবে। ৮ নম্বর প্রশ্ন, না ভুলবো না, দেখো মনে থাকবে, উক্তিটির আলোকে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর ৯ নম্বর প্রশ্ন পড়বে যে ডাকঘর নাটকে ঠাকুরদার চরিত্রটি সম্পর্কে আলোচনা করো, ডাকঘর নাটকে মাধব দত্ত চরিত্রটি সম্পর্কে আলোচনা করো, আর সাংকেতিক নাটক হিসাবে ডাকঘর নাটকের সার্থকতা আলোচনা করো। ১২ নম্বর প্রশ্ন একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, সে ভারী আশ্চর্য জায়গা, কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন, সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা লেখো। ঠিক আছে, উল্লেখ করো। এটা তোমাদের কিন্তু ভেঙে থাকবে, অর্থাৎ ২+৩। এরপর তোমাদের এই সাহিত্যের ইতিহাস এই জায়গা থেকে তোমাদের করতে হবে, সেখানে ৫ নম্বরে একটা প্রশ্ন করতে হচ্ছে বাঙালির চিত্রকলা, বাঙালির চলচ্চিত্র থাকছে, প্রত্যেকটা জায়গা থেকে আমি দিয়েছি, কেউ চাইলে ১-২টো বাদ দিতেও পারো, একটা বাদ দিতে পারো। ঠিক আছে। তো যাই হোক,
বাঙালি চিত্রকলা এখান থেকে আমি 4টি প্রশ্ন দিয়েছি, আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন করবে যে বাংলার চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। চিত্রকলায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। এই 4টের মধ্যে বাঙালি চিত্রকলা থেকে আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টার পরীক্ষায় কমন তোমরা পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে বাংলার চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্র এখানে দেখো প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের অবদান, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী বাংলা চলচ্চিত্র ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলা চলচ্চিত্র হিসাবে মৃণাল সেনের অবদান, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, বাংলা চলচ্চিত্র ইতিহাসে তপন সিংয়ের অবদান আলোচনা, বাংলা তথ্যচিত্র সম্পর্কে আলোচনা, বাংলার নির্বাক যুগের চলচ্চিত্রের বৈশিষ্ট্য আলোচনা, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে তোমাদেরকে 10টা প্রশ্নই কিন্তু তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে করে যেতেই হবে। ঠিক আছে, এরপর হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটা বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ঠিক আছে, প্রদত্ত অনুচ্ছেদটি তোমাদের এখানে দেখো দিয়েছে যে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। ঠিক আছে, তো এখানে তোমাদের এই যে রচনাগুলো আমি দিয়েছি সেগুলোর পড়ে যাবে। এইটাতে বলবো না যে একদম 100% কমন পাবে, এটা বলতে পারবো না। হ্যাঁ, তবে কি এগুলো গুরুত্বের নিরীক্ষে অনেকটা এগিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তো এগুলো গুরুত্বের নিরীক্ষে অনেকটা এগিয়ে, তো সেক্ষেত্রে তোমরা এটা প্রস্তুতি নিতে পারো এগুলো। যেমন প্রথম যেগুলো করবে যে পরিবেশ ও বিপন্ন মানুষ, লোকসংস্কৃতি অথবা সাহিত্যপাঠ, শান্তি ও ঐক্য অথবা তরুণের স্বপ্ন, দেশসেবা বা স্বদেশপ্রেম, মানবতন্ত্র আর সবার ওপরে মানুষত্ব। ঠিক আছে, আরেক ধরনের তোমাদের রচনা যেটা লিখতে হবে প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনের প্রবন্ধ রচনা, সেখানে তোমাদের 10 নম্বর থাকবে। তো সেক্ষেত্রে তোমরা যে রচনাগুলো করবে দেখো, সুকান্ত ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, মানিক বন্দ্যোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো এই রচনাগুলো থাকলো তোমাদের সাজেশনের জন্য। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন এ থেকে জেড একদম সম্পূর্ণ সাজেশন তোমাদের দিয়ে দিলাম। প্রত্যেকটা অধ্যায় ধরে যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, রচনা যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাটক, সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিলাম। আশা করছি তোমাদের কোনো ডাউট থাকবে না। যদি কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানে তোমাদের ফলো করে সেখানে তোমাদের কোনো ডাউট বা কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেখানে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পারলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের সাজেশনের সাথে। সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাবো আমাদের সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য।